নির্বাচনী সহিংসতায় বগুড়ার গাবতলীতে 4 জন সহ নিহত 9, শরীয়তপুরে ভোটকেন্দ্রে আগুন। লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় লাখো স্কুল শিক্ষার্থী, দ্বিতীয় দফা তালিকা দিচ্ছে মন্ত্রণালয়। কৃষি, শিল্প, খনি সহ বিভিন্ন খাতে কর্মী নেবে মালয়েশিয়া, পদ্ধতি ঠিক করতে এ মাসে আসছেন 2 মন্ত্রী। ক্যান্সার সন্দেহে চিকিৎসা নিতে আসা 5 জনের 1 জনই আক্রান্ত, পুরুষের চেয়ে নারীরাই বেশি। এবং টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া, অনিশ্চিত অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেয়া। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। পঞ্চম ধাপের ইপি নির্বাচনে সহিংসতায় প্রাণ গেল 9 জনের। এর মধ্যে শুধু বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এছাড়াও রামেশ্বরপুরে নিহত হয়েছে আরও 1 জন। বিচ্ছিন্ন সংঘর্ষে নানা জায়গায় আহত অন্তত 50। শরীয়তপুরের ভোজেশ্বরে ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে সহিংসতা। বগুড়ার গাবতলীতে বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ইউনুস আলী ফকিরের সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা গুলিছোড়া হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। গুলি করে মারছে বাবা, এই তন খসে পড়ছে, একবারে খসে পড়ছে। এছাড়া রামেশ্বরপুরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়ালে ধারালো অস্ত্রের আঘাতে 1 জনের মৃত্যু হয়। চট্টগ্রামের আনোয়ারার চাতুরি ইউনিয়নের সিংহরা স্কুল কেন্দ্রে সদস্য প্রার্থী রঘুনাথ শিকদার ও নাজিম উদ্দিনের সমর্থকদের সংঘর্ষে অঙ্কুর দত্ত নামে এক সমর্থক নিহত হন। এছাড়া বোয়ালখালীর করলডেঙ্গায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় 2 জন। ভোট কেন্দ্রের বাহিরে সাংবাদিকদের গাড়ি ছিল, সেখানে কিছু উত্তেজিত জনতা হামলা করেছে এবং যার ফলে কিছু গাড়ি ভাঙচুরও হয়েছে। কিন্তু ওভারঅল ভোটের পরিবেশ, ভেতরের পরিবেশ নষ্ট হয়নি বা সেন্টারের ভেতরে কেউ ঢুকতে পারেননি। কিন্তু বাহিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমিও সেখানে ইন্টারভিউ করেছি এবং যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। চাঁদপুরের হাইমচরে মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয়েছে 1 জনের। গাইবান্ধার সাঘাটার জুমবাড়ি কলেজ কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের সহিংসতায় মৃত্যু হয়েছে আবু তাহের নামে এক তরুণের। আহত হয় এক আনসার সদস্য। অস্ত্রসহ আটক 1 জন। মানিকগঞ্জের বাঁচামরা ইউনিয়নে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় মারা যান এক বৃদ্ধা। তার মৃত্যু স্ট্রোকে হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ভোটের সময় শরীয়তপুরের ভোজেশ্বরে দুলুখণ্ড কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে 2 প্রার্থীর সংঘর্ষে আহত হয় অন্তত 10 জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে ইউপিতে সহিংসতায় 6 জনের নিহতের দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, সহিংসতার দায় প্রার্থীদেরই নিতে হবে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পঞ্চম ধাপে হল 708 ইউনিয়ন পরিষদে ভোট। অন্যান্য বারের মতো এবারও বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় অন্তত 100 জন মারা গেছে। তবে নির্বাচন কমিশনের প্রাপ্তি ভোট পড়েছে 70% বেশি। ইসি সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পঞ্চম ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে আরো ভালো ভোট হবে। বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত যেটুকু হয়েছে আমরা বলবো যে এটি ভালো ইলেকশন হয়েছে। সামনে যেটি হবে সেটি আরো ভালো হবে।
সংবাদ সম্মেলনে ইসি সচিবের কাছে প্রশ্ন ছিল, সহিংসতায় মৃত্যুর দায় কার? জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদেরই এই দায় নিতে হবে। যে কোনো মৃত্যুই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, এটি কাম্য নয়। এটি নেবেন যে প্রার্থী যারা, তাদের সমর্থক তারা। নির্বাচন কমিশনের দায় না, দায় তো আমরা তো বলছি না এই যে এটার জন্য তো নির্বাচন কমিশনের দায় না, এই দায়টি যাবে প্রার্থীদের উপরে, কারণ তারা কেন এটি করছেন। অনিয়মের অভিযোগে পঞ্চম ধাপের নির্বাচনে 9টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কমাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন ষড়যন্ত্রে ভয় না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার পর সবাই কেন থমকে গিয়েছিল সেই প্রশ্ন তুলে ছাত্রলীগকে দেন সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা, আর এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত কমিটিগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে আবেগঘন সেই পরিস্থিতিতে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। ভাষা আন্দোলন সহ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি। হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল। বুলেট, বোমা, গ্রেনেড মোকাবিলা করে তার সরকার দেশকে যে জায়গায় নিয়ে এসেছে তা ধরে রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তির পথে এগিয়ে যেয়ে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ দেশবাসীর সমর্থন নিয়ে মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কি করবে, এটা বাস্কেট কেস হবে, আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্র্যের হার আছে তার থেকে যদি 1%ও কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্র্যের হার কমাবো। এটাই আমার লক্ষ্য, এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি নিয়ে বিভ্রান্তও না। করোনার নতুন ধরন ওমিক্রনকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাস্ক না পরার বিষয়টিও নজরে আনেন শেখ হাসিনা। এখনো অনেকে বসে আছে মাস্ক ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী। তবে মন্ত্রণালয় বলছে দ্বিতীয় দফা ভর্তির তালিকা দেয়া হয়েছে, প্রয়োজন হলে আবারও দেয়া হবে। ভর্তি হতে পারবেন সবাই। এবার প্রথমবারের মতো বেসরকারি স্কুলে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করেছে। 3,68,707 জন আবেদনকারীর মধ্যে 2,76,641 জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তবে না পাওয়া অনেক শিক্ষার্থী আছে অনিশ্চয়তায়। অনেকে বাচ্চা স্কুলে চান্স পায়নি, তাও অনেক চেষ্টার মধ্যে আছে। কোনো স্কুলে চান্স পায় নাই, তারা খুব টেনশনে আছে। তাদের বিষয়ে সরকারের একটু নজর দেওয়া উচিত বলে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে অনেক স্কুলই কেন্দ্রীয় লটারির আওতায় আসেনি, সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারছে। এছাড়া ভর্তির দ্বিতীয় তালিকাও দেয়া হয়েছে। এই দুইটার মাধ্যমে যদি ভর্তি সম্পন্ন হয়ে যায় তাহলে তো হলোই। আর যদি কারো এই দুই তালিকার পরেও যদি কারো আসন শূন্য থাকে, তাহলে তারা যদি আমাদের কাছে আবারও চায়, সে আলোকে আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেকেন্ড ওয়েটিং লিস্টও আমাদের কাছে আছে। এখনো অনেক স্কুলে প্রায় 5 লাখের মতো আসন খালি আছে। নিজ উদ্যোগে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের চিঠিও দেয়া হয়েছে। নামী স্কুলে ভর্তির মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
টোটাল যে আসন সংখ্যা তার থেকে আমাদের আবেদনের সংখ্যা কম। হয়তো কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে উনি ভর্তি হতে গিয়ে ওনার চাহিদার মতো প্রতিষ্ঠানে হয়তো ভর্তি হইতে গিয়ে উনি হয়তো অতিরিক্ত হয়ে গেছেন। উনি ওনার পাশের প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে ওনার সুবিধা মতো সেই প্রতিষ্ঠানে নিশ্চয়ই আসন শূন্য থাকবে, সেই আসনে উনি ভর্তি হতে পারবেন। তবে নতুন আবেদনে অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মী নেয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রী। এ বিষয়ে কয়েকদিন আগে আমন্ত্রণ পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কৃষি, শিল্প, নির্মাণ, খনি, পরিচ্ছন্নতা খাতে কর্মী নেবে মালয়েশিয়া। অভিবাসন ব্যয় 50,000-এর মধ্যেই থাকবে বলে আশা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 2018 সালে সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রম বাজার। 3 বছর বন্ধ থাকার পর গত 19 ডিসেম্বর কর্মী নিতে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 10 ডিসেম্বর 6 লাখ বিদেশি কর্মী নিতে প্রস্তাব পাশ করে মালয়েশিয়া। সেদিনই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে একমত হয় দেশটি। তবে মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিরা। যারা লেনদেন কিংবা ওয়েল কানেক্টেড ওখানে আছে, গতবারে সিন্ডিকেশনে টাকা পয়সা যেসব লেনদেনগুলো হয়েছে, এবারও সেই প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা আমরা জানি। বিভিন্ন সোর্সে তারাই সেটা করছে। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি তারা ওখানে এমন ভাবে কতগুলো সিস্টেম করবে যে ওই সিস্টেমে এই 10 জন, 20 জন কিংবা 25 জন এরাই কাজ পাবে। নতুন চুক্তি অনুসারে বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্য, কোয়ারেন্টিন সহ বিভিন্ন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি। অভিবাসন ব্যয় থাকছে সর্বোচ্চ 50,000-এর মধ্যে। তবে দেশে এবার কোনো সিন্ডিকেট থাকছে না বলে জানায় মন্ত্রণালয়। পাবলিক পারসেপশন যেটা আছে, যে মানুষ যা বুঝে, ওটার ওই সিন্ডিকেশনের কারণেই গরিব মানুষকে অনেক বেশি টাকা দিতে হয়েছে। এই 45,000 টাকা যেটা আমি বললাম, যদি 60,000 হয়, there is enough money in it for the recruiting agent. 17টি দেশ থেকে বিদেশি কর্মী নিলেও মালয়েশিয়ায় বিশাল সংখ্যক কর্মী পাঠায় ইন্দোনেশিয়া। তবে বর্তমানে ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ থাকায় চাহিদার 6 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। এমওইউতে যা আছে, দুই দেশ কিন্তু ওদের আইন কানুন কিন্তু মেনেই যা করাছে করবে। তো আমার দেশে যে অভিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু লেখা আছে কিন্তু যা সিলেকশন হবে ওটা ডাটাবেস থেকেই হবে। বর্তমানে করোনার কারণে মালয়েশিয়ায় কর্মী ও পর্যটন ভিসা বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও এখনও কর্মী বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ হয়নি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্সার সন্দেহে চিকিৎসা নিতে আসাদের 5 জনের মধ্যে একজনই আক্রান্ত। পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরা বেশি আক্রান্ত ফুসফুস ক্যান্সারে আর নারীরা স্তন ক্যান্সারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। 2018 সালে ক্যান্সারে আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি মানুষ। ওই বছর ক্যান্সারে মারা যান 1,08,137 জন। এমন পরিস্থিতিতে ক্যান্সার রোগীদের তথ্য সংগ্রহ ও গবেষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। 2019 সালে সার্জারির বহির্বিভাগে 21,175টি সলিড টিউমারের নমুনা জমা পড়ে, যার মধ্যে 3,589 জনের ক্যান্সার শনাক্ত হয়। অর্থাৎ প্রতি 5 পরীক্ষায় একজন ক্যান্সার আক্রান্ত। এদের মধ্যে পুরুষ 40.5 এবং নারী 59.5%। পুরুষদের মধ্যে টপ লিডিং ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, ব্লাড ক্যান্সার, যে লিউকেমিয়া যেটাকে বলে, লিম্ফোমা, এটা হচ্ছে টপ ক্যান্সার। মহিলাদের মধ্যে আমরা বেশি পেয়েছি, পরিমাণে যারা হার বেশি পেয়েছি, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে ইউটেরাইস ক্যান্সার এবং জরায়ুমুখ সার্ভিক্যাল ক্যান্সার, যেটি জরায়ুমুখের ক্যান্সার। শুধু বিএসএমইউর রোগীদের উপর এই গবেষণা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীদেরও তথ্য রাখা জরুরি। এতে সারা দেশের ক্যান্সার পরিস্থিতি জানা যাবে এবং ব্যবস্থা নেওয়া সহজ হবে। পাবলিক আর প্রাইভেট পার্টনারশিপ প্লাস গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ, ইন দ্য সেন্স কোলাবোরেশন করে হচ্ছে ক্যান্সার রেজিস্টারকে আগে নিয়ে যাওয়ার জন্য। এই ন্যাশনাল ডেটাটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার কন্ট্রোলের প্রোগ্রাম করতে পারবো, ইন্টারভেনশন রেডি করতে পারবো, ট্রিটমেন্ট, আমাদের দেশেই মানুষের জন্য ট্রিটমেন্টগুলো স্পেসিফিকলি আমরা রেডি করতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, 2020 সালে সারা বিশ্বে ক্যান্সারে মারা গেছে প্রায় 1 কোটি মানুষ। এর মধ্যে 18 লাখ ফুসফুস ক্যান্সারে এবং প্রায় 7 লাখ স্তন ক্যান্সারে মারা গেছে। স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, 2020 সালে সারা বিশ্বে ক্যান্সারে মারা গেছে প্রায় 1 কোটি মানুষ। এর মধ্যে 18 লাখ ফুসফুস ক্যান্সারে এবং প্রায় 7 লাখ স্তন ক্যান্সারে মারা গেছে।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুড়ে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীত পরিস্থিতির আরো খবর জানাতে এবার দিনাজপুর ও পঞ্চগড় থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, দিনাজপুরে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদরা কিছু বলেছেন কি? আর স্বাভাবিক জীবনযাত্রায় কতটুকু প্রভাব পড়েছে? হ্যাঁ, শীত কিন্তু জীবনযাত্রায় ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। বিশেষ করে সকালবেলায় আজকে যেমন আমি যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাট ছিল একেবারে জনশূন্য, দুই একজন ছাড়া রাস্তায় আমি তেমন কাউকে দেখিনি। তবে এই মুহূর্তে বালজুর বাজারের সবজি বাজারে আমি রয়েছি। এখানে দেখেন কত পিছনে মানে মানুষের কর্মব্যস্ত মানুষ যারা ব্যবসা বাণিজ্য করেন, কৃষিজীবী যারা সবজি উৎপাদন করেছে, তারা সেই শীত উপেক্ষা করে, কুয়াশা উপেক্ষা করে কিন্তু তাদের সবজি বিক্রি করার জন্য এই বাজারে হাজির হয়েছেন এবং খুচরা বিক্রেতারা সেই সবজি কিনে নিয়ে আবার সেই গ্রামে বিক্রি করবেন। আর একটি বিষয় হচ্ছে যে দিনাজপুরে আজকে যে তাপমাত্রা তা হচ্ছে 11.1 ডিগ্রি সেলসিয়াস এবং গত এক সপ্তাহ ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে শৈত্যপ্রবাহের যে লক্ষণ আছে এর সঙ্গে কিন্তু মূল যে শীত কনকনের কারণ সেটি হচ্ছে কুয়াশার সঙ্গে শিশির বিন্দুর মতো এক ধরনের বৃষ্টিপাতের মতো বৃষ্টি পড়তেছে। যারা বিশেষ করে খোলা যানবাহন, বাইক, সাইকেল, রিক্সা বা অটো বাইকে চলছেন, যারা খোলা প্রান্তরে চলছেন, তাদের শরীর কিন্তু এই শীতের এই কুয়াশার প্রভাবে, ঝিরঝিরে বৃষ্টির প্রভাবে তাদের শরীর কিন্তু ভিজে যাচ্ছে। বিশেষ করে যারা চলাফেরা করে তাদের কিন্তু দারুণ এক শীত কষ্ট হচ্ছে। যে অংশগুলি অনাবৃত, আমার যেমন এক হাত আমি আবৃত এবং অন্য হাত অনাবৃত রেখেছি, সেই অংশটা কিন্তু কনকনে শীত এবং সুচ ফুটানোর মতো যন্ত্রণা অনুভূত হচ্ছে। এই নিয়ে কিন্তু দিনাজপুরের মানুষের শীত যে কষ্ট, তাতে করে জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষিজীবী যারা আগামী বড় মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন চাষাবাদের জন্য, সেখানে কিন্তু চাষাবাদ কিছুটা ব্যাহত হচ্ছে। অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষ সেই চাষাবাদে যেতে পারছেন না। শুধু মানুষের কষ্ট না, প্রাণীগুলো কিন্তু সেই শীতের কষ্ট অনুভূত এবং তাদেরকে চোট মুড়ি দিয়ে কৃষকরা তাদের গবাদি পশুকে রক্ষার চেষ্টা করছে। এই হচ্ছে দিনাজপুরের শীত পরিস্থিতি। সালাউদ্দিন আমাদের সাথেই থাকবেন। এবার একটু পঞ্চগড়ের শীত পরিস্থিতি জানবো, জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? শীতের ফলে জনজীবনের প্রভাব কেমন দেখছেন? পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিসের তথ্য মতে টানা 3 দিন মৃদু শৈত্যপ্রবাহের পরে পঞ্চগড়ে আজকে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকেই ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো যদিও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হচ্ছে, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাহা আমাকে জানালেন যে আবহাওয়া যদিও তাপমাত্রা বেড়েছে, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে গতকালকার চেয়েও কিন্তু এখন আবার কনকনে শীত বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ঘন কুয়াশা রয়েছে পঞ্চগড় জেলার সর্বত্র। এটি থাকবে সকাল 10টা থেকে 11টা নাগাদ, এরপর সূর্যের ঝলক দেখা দিতে পারে। তো আসলে শীতের কারণে কিন্তু সাধারণ মানুষের, আমার সহকর্মী দিনাজপুরের যিনি বলছিলেন যে সাধারণ মানুষের দুর্ভোগ আমরা পঞ্চগড়েও দেখছি। যারা দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, কৃষি শ্রমিক, তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ শুরু হয়ে গেছে। তার কারণ তাদের আসলে প্রত্যেককেই কাজে যোগদানের জন্য সকাল সকাল বাসার থেকে বের হতে হয়। তাদের আসলে সকাল থেকে বাসা থেকে বের হতে দেরি হচ্ছে। সময় মতো তারা শ্রমিকের শ্রমবাজারের হাটে গিয়ে বসে থেকে তারা কাজ পাচ্ছেন না। অনেকেই রিক্সা ভ্যান চালক, যারা ইজি বাইক চালক, তাদের আয় আসলে অর্ধেক কমে গেছে। একজন চালক, রিক্সা চালক সারাদিনে 5 থেকে 600 টাকা আয় করত, এখন বর্তমানে তারা 2 থেকে 300 টাকা আয় করা তাদের জন্য দুষ্কর হয়ে গেছে। পাশাপাশি কিন্তু আসলে এই শীতের কারণে আপনার স্বাস্থ্য বিভাগে আমরা দেখেছি যে শীতজনিত রোগীদের সংখ্যা বাড়ছে। দিনাজপুর ও পঞ্চগড়ের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে জাতীয় নির্বাচনের সময় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা সহ 3টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আর কমিশন গঠনে আইন প্রণয়নের সুপারিশ জমিয়াতে ওলামায়ে ইসলামের। বুধবার বিকেলে বঙ্গভবনে চলমান ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দেয় তারা। প্রায় 1 ঘণ্টার আলোচনা শেষে ইসলামী ফ্রন্টের মহাসচিব জানান, সাবেক মুখ্য সচিব সৈয়দ মোহাম্মদ আব্দুল করিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ, বীর বিক্রম সহ 5 জনের নাম তারা সার্চ কমিটির জন্য
রাষ্ট্রপতিকে দিয়েছেন। আর জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা নির্বাচনকালীন প্রশাসনের রদবদল, সেনা মোতায়েন সহ 6 দফার প্রস্তাব দিয়েছে। তবে সার্চ কমিটিতে কোনো নাম দেয়নি তারা। সংবিধানের একটা বাধ্যবাধকতা এখানে আছে, সেই হিসাবে একটা আইন করা হোক, আইন বলে দিবে কারা কারা নির্বাচন কমিশনে আসবেন। 5 জন দেশের অত্যন্ত সুনাগরিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, নিরপেক্ষ ব্যক্তিত্ব, তাদেরকে আমরা নির্বাচন কমিশন গঠনের জন্য 5 জনের নামের আমরা একটা তালিকা আমরা দিয়েছি। কূটনৈতিক পাড়ায় শুল্কমুক্ত মদ সংকটের বড় কারণ দেশে অবৈধ মদের রমরমা বাণিজ্য। এনবিআর এর তথ্য বলছে 2018 সালে মাত্র 1,500 বিদেশি কূটনীতিক ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তির জন্য 47 লাখ লিটার মদ আমদানি করে 6 বন্ডেড ওয়্যারহাউস। কর্মকর্তাদের অভিযোগ, প্রতি বছরই বিপুল পরিমাণে শুল্কমুক্ত মদ আমদানি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে। অনিয়ম বন্ধে 4 উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন মিশনে বাংলাদেশে কাজ করছেন প্রায় 1200 কূটনীতিক। এর বাইরে আরও প্রায় 300 বিদেশিকে শুল্কমুক্ত মদ কেনার সুযোগ দেয় সরকার। এনবিআর এর অনুমোদন নিয়ে শুল্কমুক্ত পানীয় আমদানি ও বিক্রি করছে 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর হিসেবে 2018 সালে 6টি বন্ডের আমদানির পরিমাণ 47 লাখ লিটারের বেশি, অর্থাৎ একজন ব্যক্তির জন্য এক বছরে গড়ে আনা হয় 3159 লিটার। এনবিআর এর হিসেবে 2019 সালে আমদানি হয় প্রায় 42 লাখ লিটার, 2020 সালে 30 লাখ ও গত বছর আনা হয় 22 লাখ লিটার। কর্মকর্তারা জানান, এ ব্যবসায় জড়িত অনেকের সাধারণ বারেরও লাইসেন্স আছে, যার মাধ্যমে শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রি করা হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীরা কথা বলেননি। ডিপ্লোম্যাটিক বন্ডের অনিয়ম বন্ধে বছরই একটি সফটওয়্যার চালু করে এনবিআর, কিন্তু ব্যবসায়ীরা একে আইন বহির্ভূত দাবি করে এর বিরুদ্ধে আদালতে রিট করে। এনবিআর কর্মকর্তারা জানান, সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। পাসপোর্টের অধীনে অতীতে এগুলো বাইরে বিক্রি হয়েছে, এগুলো নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেকে জেল খাটছে, এখন স্টিল এন্টি কারাপশনের মামলার মধ্যে অনেকে আছে। তো সেই জায়গায় যদি এই ধরনের একটি যদি ব্যবস্থাপনা হয়, তাহলে তো একটা শৃঙ্খলা ফিরে আসার কথা। তবে এনবিআর কর্মকর্তাদের মতে ভুল নীতির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে বন্ডেড ওয়্যারহাউসগুলোকে টাকার পরিবর্তে লিটারে আমদানি প্রাপ্যতা দিলে অনিয়ম কমবে। যে প্রশ্নগুলা এবং সেই প্রশ্নের পিছনের যে প্রশ্নগুলা মনের ভিতরে, সবগুলাই সঠিক এখনকার প্রেক্ষিতে, সেটাই কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কারেকশনেই প্রচন্ড বাধা আসতেছে। সেই বাধাটা আমরা উত্তরণের চেষ্টা করছি, এই জিনিসটাকে ডিসিপ্লিনে আনবো আমরা। বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকারি 2টি প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও হাতে নিয়েছে এনবিআর। অনেক কর্মকর্তা মনে করেন, শুল্ক কমালে বৈধ পথে আমদানি বাড়বে। বিভিন্ন ধরনের মদে এখন প্রায় 5.5% পর্যন্ত শুল্ক আদায় করা হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব ঘোষণা ছাড়াই পানির বিল প্রায় 2 গুণ বাড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে নগরবাসী। তবে বিল পুনর্বিবেচনার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট নগরীতে বাড়ানো হয়েছে পানির বিল। সুপেয় পানির সমস্যা যেখানে সমাধান হয়নি এখনো, সেখানে এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। আবাসিক গ্রাহকদের 200 টাকার পরিবর্তে 500, 400 টাকার পরিবর্তে 800 আর 1000 টাকার বিল বাড়ানো হয়েছে 1500 টাকা পর্যন্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নগরবাসী, বিব্রত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আপনি যুক্তিসঙ্গত ভাবে পানির মূল্য বৃদ্ধি করেন, সেটা নগরবাসী মেনে নেবে। পানির বিল বৃদ্ধি, এটি সারা মানুষ নগরবাসী একতাবদ্ধ। জনগণ যদি সেবা না পায়, তাহলে সেবার যে মূল্য সেটা দিচ্ছে সেটা তো নিরর্থক হয়ে দাঁড়ায়। মাসিক সভায় আমি এবং আমার কলিগ অনেক কাউন্সিলরের সাথে কথা হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে এই ব্যাপারে ওনার সাথে কথা বলে আমরা এটা পুনর্নির্ধারণের জন্য, সহনীয় মাত্রায় পুনর্নির্ধারণের জন্য আমরা ভূমিকা রাখব। নগরবাসীর ক্ষোভের মুখে বর্ধিত বিল কমানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে সিটি মেয়র। তবে বকেয়া বিলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে আমি 2বারের মেয়র হওয়ার পরে 6 টাইম বিদ্যুতের বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, আমার পানির বিল তো আমি বাড়ে সেই জায়গায় আছি। যারা স্টক হোল্ডার তার সঙ্গেও আমি মনে করছি শেয়ার করব, আলোচনা করব।
বকেয়া আদায়ের পাশাপাশি শীঘ্রই অবৈধ সংযোগ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে স্টক হোল্ডার তার সঙ্গেও আমি মনে করছি শেয়ার করব, আলোচনা করব। বকেয়া আদায়ের পাশাপাশি শীঘ্রই অবৈধ সংযোগ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। একটি বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ 3 আরোহী আহত হয়েছেন। বুধবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর সনি সিনেমা হল থেকে 10 নম্বর গোল চত্বরের দিকে যাচ্ছিল ঢাকা এক্সপ্রেস বাসটি। এ সময় দ্রুতগামী বাসটি এসে ধাক্কা দিলে 3 জন আহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। মিরপুর থানা পুলিশ ঢাকা এক্সপ্রেসের বাসটি জব্দ করেছে। গাড়ির চালক ও হেলপার পলাতক আছে। ঘন কুয়াশার কারণে ভোর 4টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। এর জেরে ঘাট এলাকায় আটকে পড়েছে কয়েকশো যানবাহন। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ফেরি চলাচল যে বন্ধ রয়েছে, আবহাওয়া পরিস্থিতির বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি, বা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কি বলেছে, এই পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? ঘন কুয়াশার কারণে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং ফেরি চলাচল বন্ধ থাকার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘাটের প্রায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আমরা সকালবেলায় এই দৌলতদিয়া ফেরিঘাটে এসে যেটা দেখতে পেয়েছি যে ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 6 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক কিন্তু পারের অপেক্ষা রয়েছে এবং এই দীর্ঘ সময় কিন্তু থেকে চালক এবং যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কেননা একে তো শীত, তার উপরে কিন্তু হালকা বাতাস বইছে, যে কারণে কিন্তু শীতের মাত্রাটাও আরো বেশি হচ্ছে, যার ফলে এই শীতের মধ্যে দীর্ঘ সময় যানবাহনগুলোর মধ্যে থেকে চালক এবং যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই দৌলতদিয়া ঘাট থেকে 13 কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় নামক স্থানে সেখানে কিন্তু আরও 3 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক রয়েছে এবং সেই ট্রাক চালকরা কিন্তু আরও দুর্ভোগের শিকার হচ্ছেন। কেননা যে স্থানটাতে তাদেরকে আটকে রাখা হয়েছে সেখানে কিন্তু নেই খাবার, হোটেল, থাকার জায়গা, শোবার জায়গা, যার ফলে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু আরো চরমে উঠেছে। তারা যেটা বলছেন যে গত 2 দিন ধরে তারা আটকে রয়েছে। ঘাটের যে যানজট পরিস্থিতি, তাতে করে আরো 3 থেকে 4 দিন তাদেরকে অপেক্ষা করতে হবে। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে যেহেতু ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং ফেরি চলাচল বন্ধ থাকার পর থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে, তবে তারা ধারণা করছেন যে সকাল 9টার পরে হয়তো এই রুটে ফেরি চলাচল শুরু হবে। কুয়াশায় ঢুকে গেলে তখন অগ্রাধিকার ভিত্তিতে যাত্রী এবং চালকদের ভোগান্তি কমানোর জন্য তারা যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে সময় যত গড়াচ্ছে যানবাহনের যে জট, সেই জটটাও বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশায় ফেরিঘাটে দুর্ভোগের বিষয়ে রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। কুয়েত শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার সহ 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণ হওয়ায় সিন্ডিকেট সভায় শাস্তির এই সিদ্ধান্ত নেওয়া হয়। 30 নভেম্বর খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। প্রতিবাদে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। পরে 3 ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় সেজান সহ 4 শিক্ষার্থীকে আজীবন, 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার এবং 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 4 জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে, 7 জনকে 2 শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে
বহিষ্কার করা হয়েছে। একজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে, আর 22 জনকে এক শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। একটি দৃশ্যমান অগ্রগতি হয়েছে এই বিষয়টিতে, যাদেরকে নিয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মিডিয়া থেকে এসেছিল যে যারা দায়ী। এই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা দেওয়ার 20 বছরেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাতক্ষীরার উপকূলীয় এলাকায়। ফলে বিপর্যয়ের মুখে জেলার উপকূলীয় 2 উপজেলা। খাদ্য ও পুষ্টি সংকট, কর্মসংস্থানের অভাব সহ উন্নয়ন থেকে বঞ্চিত অন্তত 6টি ইউনিয়নের মানুষ। 2009 সালে আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। বুলবুল, ফণী, আমপান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের আঘাতে প্রতি বছরই লবণ বাড়ে এই এলাকায়। লবণাক্ততায় বিরানভূমিতে পরিণত হয়েছে পুরো এলাকা। নেই কর্মসংস্থানের সুযোগ, কৃষিকাজ নেই শ্যামনগর ও আশাশুনি উপজেলার উপকূলীয় এলাকায়। এতে প্রতিকূল পরিবেশে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে এলাকাবাসী। ঘরদোর বাড়িও কারোর আছে, একখান কারোর নেই মোটে। এরকম অবস্থায় আমরা কষ্টে খুব দিন যেতেছি আমাদের। গবাদি পশুগুলো আপনার পানি পান করতে পারে না লবণাক্ততার কারণে। 20 বছর আগে শুনেছি যে সরকার উপকূলীয় অঞ্চলটাকে ক্রিটিক্যাল এনভায়রনমেন্ট এরিয়া হিসেবে ঘোষণা করেছে, কিন্তু তার কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো দেখতে পাইনি। কর্মসংস্থানের জন্য সুন্দরবনকে ইচ্ছেমতো ব্যবহার করছে উপকূলবাসী। তাই বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিচ্ছেন জলবায়ু পরিষদের নেতারা। সরকারের এখনই উচিত হবে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, এবং যাতে করে এই উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা সুরক্ষিত হয় এবং পরিবেশ এবং প্রতিবেশের সুরক্ষা দেওয়া যায়। প্রতিবেশগত বিপর্যয়ের হাত থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। হাকালুকি হাওরের আদলে আমরা যদি এখানে কার্যক্রম শুরু করতে পারতাম এবং লোকাল কমিউনিটিকে পরিবেশ রক্ষায় আমরা সংযুক্ত করতে পারতাম, তাহলে আজকে ওই এলাকার যে বিপর্যস্ত অবস্থা, প্রতিকূল অবস্থা থেকে অনেকটা বেরোয় আসা সম্ভব হতো। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে 1999 সালে উপকূলের 13টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরায় নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ইটভাটা, আর এইসব ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে দূষিত হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এসব কর্মকাণ্ড রোধে প্রশাসনিক তৎপরতা না থাকাকে দায়ী করছেন জলবায়ু পরিষদের নেতারা। সাতক্ষীরা সদরের বেতনা নদীর 2 ধারের ফসলি জমি ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। পরিবেশকে বিপর্যয়ের মুখে ফেলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। শুধু বেতনা নদীর পার নয়, জেলার বিভিন্ন এলাকার চিত্র একই রকম। ইটের ভাটার কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের এই গ্রামের লোকজন। প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যায় এই পথ দিয়ে, যার এই ইটভাটা ধোয়ার কারণে তাদের মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা হয়। কাঠ পোড়ানোর পেছনে নানান অজুহাত ভাটা মালিকদের। বলছেন কয়লার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাঠ পোড়াতে বাধ্য হচ্ছেন তারা। 1 কেজি কয়লার দাম 19 টাকা, 1 কেজি কাঠের দাম 2 টাকা। আমাদের তো ইটের দাম সেভাবে বাড়ে নাই, আমরা কিভাবে ভাটা চালাবো? গেল বছর কয়লার দাম ছিল আপনার 8000 টাকা টন, এখন সেই কয়লা 3 ডবল হয়ে গেছে। এখন আমরা 100 মতো লিবার কাজ করি, আমরা এখন কিবির কাজ করবো। জলবায়ু পরিষদের নেতারা বলছেন পরিবেশ বিপর্যয়ের পেছনে অনেকাংশেই দায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটা, আর তদারকির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন তারা। অবৈধ ভাটাগুলি আছে এবং অবৈধভাবে কাঠ কয়লা দিয়ে ভাটা চালানো হচ্ছে, সেখানে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার। প্রশাসন কেন এখানে এই কাজগুলি করতে দিচ্ছে? অন্যদিকে লোকবল সংকটে অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ইতিমধ্যে কয়েকটা ভাটাতে গেছি, তাদের নোটিশ করছি, কিন্তু পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকাতে তাৎক্ষণিক জরিমানা করা বা আইনগত ব্যবস্থা নেওয়া এটা এখন আসলে হয়ে ওঠে নাই। মালিক সমিতির হিসেবে সাতক্ষীরায় 140টি ইটভাটা রয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলাতেই আছে অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 21 দিনে 25,33,000 করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ শুরুর পর এই সংখ্যা একদিনে সর্বোচ্চ। একদিনে প্রাণহানি 7,000-এরও বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 7 লাখেরও বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
1800 মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এদিকে 12 থেকে 15 বছরের শিশুদের ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্যানেল। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরপরই অবস্থান করছে রাশিয়া। সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ 3,32,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত 1,94,000। 7 মাস পর ভারতে একদিনে 87,000-এর শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। স্পেন, ইটালিতেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। একদিনে 1,89,000 রোগী শনাক্ত নিয়ে ইটালিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 67 লাখ। আর্জেন্টিনায় 95,000-এরও বেশি শনাক্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 7 লাখের কাছাকাছি। কৃষক বিক্ষোভের মুখে পাঞ্জাবে ফ্লাইওভারে 20 মিনিট আটকে থাকলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে গুরুতর নিরাপত্তা ত্রুটি বলা হচ্ছে। বাতিল হয়েছে মোদীর পাঞ্জাব কর্মসূচি। বুধবার ফিরোজপুরে নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা ছিল তার। ভারতীয় গণমাধ্যম জানায়, বুধবার সকালে বাটিন্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি ও সফরসঙ্গীরা। পরে খারাপ আবহাওয়ার কারণে সড়ক পথে রওনা হন গন্তব্যে। তবে পাঞ্জাবের একটি ফ্লাইওভারে তার গাড়িবহর আটকে দেয় কৃষকেরা। পরে বিমানবন্দরে ফিরে যান তিনি। জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ, সহিংসতায় উত্তাল কাজাখস্তান। দেশজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। রাজধানী সহ বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থার পরও সড়কে নামেন বিক্ষুব্ধরা। আলমাতিতে মেয়রের দপ্তরে ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েছে নিরাপত্তা বাহিনী। পরে টেলিভিশন ভাষণে বিক্ষোভকারীদের চক্রান্তকারী আখ্যা দিয়ে নাগরিক সুরক্ষায় নিজের অনড় অবস্থানের কথা জানান প্রেসিডেন্ট কাশিম জোমার্ট তোকায়েভ। এর আগে মঙ্গলবার কাজাখ সরকারকে বরখাস্ত করেন তিনি। জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও থামেনি আন্দোলন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার 1 বছর পেরিয়ে গেলেও এখনো বিচারের আওতায় আনা যায়নি বেশিরভাগ অপরাধীকে। বছর জুড়ে তদন্ত করেও মেলেনি ঘটনার সুরাহা। ভয়াবহ সেই তাণ্ডব এখনো দাগ কেটে আছে মার্কিন নাগরিকদের মনে। দেশটিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত তারা। 2020 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্যাপিটল হিলে তখন বৈঠকে কংগ্রেস নেতারা। চলছিল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রস্তুতি। হঠাৎই পাল্টে যায় দৃশ্যপট। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি বড় মিছিল থেকে হামলা চালানো হয় পার্লামেন্ট ভবনে। ট্রাম্পের পক্ষে স্লোগান দিয়ে তারা জোর করে ঢুকে পড়ে ভবনের ভেতর। নির্বাচনের ফল বানচালের লক্ষ্যে তাণ্ডব চালায় গোটা ভবনে। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ হারান এক পুলিশ সদস্য সহ 5 জন। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা। ঘটনার পরই সন্দেহের তীর যায় ট্রাম্পের দিকে। অভিযোগ আনা হয় নির্বাচনে পরাজয় রুখতে সমর্থকদের উস্কে দিয়েছেন তিনি। এই ঘটনায় ডেমোক্রেট শিবির ট্রাম্পের অভিশংসনের উদ্যোগ নিলেও সিনেটে শেষ পর্যন্ত 2/3 ভোট না পাওয়ায় শাস্তি থেকে রেহাই পান সাবেক এই প্রেসিডেন্ট। সম্প্রতি দাঙ্গার ঘটনায় ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি। এর আগে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যানন, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক ডিমোস সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তদন্ত চালানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে এই পর্যন্ত 500-র বেশি লোক গ্রেপ্তার হলেও তদন্তের ধীরগতির কারণে অল্প কজনকে বিচারের আওতায় আনা গেছে। এখনো কয়েকশো হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। এদিকে চাঞ্চল্যকর সেই ঘটনার রেশ এখনো কাটেনি মার্কিনদের মন থেকে। বেশিরভাগ নাগরিকের শঙ্কা, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনো হুমকির মুখে। 2002 সালে দেশটির 90% নাগরিক তাদের গণতন্ত্র নিয়ে গর্ব করতেন। সম্প্রতি এক জরিপ বলছে এখন সেই হার নেমেছে 54%। এছাড়া 62% মার্কিন নাগরিক মনে করেন আগামী নির্বাচনেও পরাজিত দল একইভাবে সহিংস হয়ে উঠতে পারে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের বন্দনায় সবাই। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিতেও আনন্দের জোয়ার। মাহমুদুল জয় এবাদতের দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বসিত বোর্ড কর্তারা। 2 নির্বাচক নান্নু বাশার পেয়েছেন স্বস্তি। গত কয়েকটা মাস অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল দেশের ক্রিকেট। মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক জয় একটু হলেও স্বস্তি দিবে ক্রিকেটার, বিসিবি কর্তা ও সমর্থকদের। তবে সবচেয়ে বাজে সময় পার করছিলেন নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের ব্যর্থতায় সমালোচনার তীর ধেয়ে আসছিল শরীর তাক করে।
কিন্তু ওদের উপর আস্থা হারাননি নান্নু বাশাররা। অবশেষে পেয়েছেন ধৈর্যের ফল। কন্টিনিউয়াস টেস্ট ক্রিকেটের এই প্রসেসটা যদি আমরা 5 দিনের ক্রিকেট কম্পিটিটিভ ক্রিকেট যদি খেলে যেতে পারি, তাহলে এটা আপনি দেখবেন 3 থেকে 5 বছরের মধ্যে একটা ভালো টেস্ট প্লেয়ার হিসেবে পরিণত হবে। যে কোনো ম্যাচ খেলার সময় তো অনেক টেনশন ফিল করি, তো এই টেস্ট ম্যাচে কেন জানি ওই টেনশনের মুহূর্তের খবরটা আসেনি। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, সেটা আসলে আমাদের খেলা করতে দেননি। ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব যাদের, সেই বিসিবি কর্তারাও পাশে থেকেছেন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন দক্ষতার ছাপ। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে আমাদের এই টেস্টে আমরা কিভাবে ব্যাটিং করব, বোলিং করব, এবং তারা সেটা ফলো করেছে। আমাদের যে সমস্যাটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর মতে করতে থাকি, তাহলে ইনশাল্লাহ এই দলই কিন্তু একদম অনেক ভালো হবে। হারলেও আমরা ওদের সাথে আছি, জিতলেও আমরা ওদের সাথে আছি। এই কনফিডেন্স দেওয়াটা, এই বিশেষ করে এই টিমটা কিন্তু কম্পারেটিভলি একটু ইয়াং, এদেরকে এই সাপোর্ট দেওয়াটা আমি মনে করি অবশ্যই জরুরি। ইয়াং প্লেয়াররা আজকে যেই রোলটা প্লে করলো, আমাদের যে যারা ক্রিটিক্স আছে তাদের একটু যদি প্রেশারটা কম দেয় প্লেয়ারদের, এই প্লেয়াররাই আমাদের অনেক দূর নিয়ে যাবে। মাউন্ট মঙ্গানুয়ের পর ক্রাইস্ট চার্চ টেস্টে প্রত্যাশা বেড়েছে। ক্রিকেটারদের কাছে চাওয়া পারফরমেন্সে থাকতে হবে ধারাবাহিকতা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে আজ ফাইনালে ওঠার লড়াই। সেমিতে আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। এর আগে বিকেল 4টায় মোহামেডান নামবে রহমতগঞ্জের বিপক্ষে। স্বাধীনতা কাপ জিতে ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে। মিশন ফেড কাপেও চলছে আবাহনীর জয়োৎসব। পূর্ণতা পেতে সামনে সেমির বাধা ধানমন্ডির জায়ান্টের। কলিন্দ্রেসের আগমনেই যেন রং লেগেছে আকাশে নীল ডেরায়। ব্রাজিলিয়ান ডুও ডরিয়েলটন রাফায়েলের সাথে তার কেমিস্ট্রি প্রভাব ফেলছে প্রতি ম্যাচে। টুর্নামেন্টে ডরিয়েলটনের 4 গোল প্রত্যাবর্তনে নাবিব নিয়াজ জীবনও লক্ষ্যভেদ করেছেন দুবার। তবে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিংও আছে দারুণ ছন্দে, তাই সতর্ক আবাহনী কোচ। এটা ঠিক, আমরা দারুণ খেলছি, কিন্তু এটা সেমিফাইনাল, হারলেই বাদ পড়তে হবে। ছেলেরা জানে প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে। সাইফ স্পোর্টিং ভালো দল, তাদের বিপক্ষে জয় সহজ হবে না। আমরা জানি সবাইকে সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে। আবাহনীর মতো মোহামেডানও চেষ্টায় আছে। হারানো গৌরব ফেরানোর পথে একটা শিরোপা বড্ড দরকার। 7 বছর আগে শেষ কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল সাদা কালোরা। অপেক্ষা ঘুচাতে সামনে বাধা রহমতগঞ্জ। ফাইনালে উঠতে মুখিয়ে আমরা, দলের সবাই আত্মবিশ্বাসী। রহমতগঞ্জ ভালো দল, তবে আমরা আমাদের সেরাটা দিয়ে তাদেরকে হারাতে প্রস্তুত। 2009-এর পর কোন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ আবাহনী মোহামেডানের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল হল নোভাক জোকোভিচের। ফলে বিমানবন্দরে পৌঁছেও দেশটিতে ঢোকার অনুমতি পাননি 9 বারে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী। প্রোটোকল অনুযায়ী অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে সব খেলোয়াড়কে নিতে হবে করোনা ভ্যাকসিন অথবা থাকতে হবে বোর্ডের চিকিৎসা বিষয়ক ছাড়পত্র। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জোকো বিমানবন্দরে যেসব কাগজ দেখাতে ব্যর্থ হন, এতে তার ভিসা বাতিল হয়ে যায়। তবে পুনরায় আবেদন করে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। রেকর্ড 21 গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে রয়েছেন 34 বছর বয়সী এই সার্বিয়ান টেনিস তারকা। 2 দশকের গৃহযুদ্ধ অর্থনৈতিক সংকটে স্থবির হয়ে পড়েছে আফগানিস্তানের পর্যটন খাত। পর্যটন শূন্য হয়ে পড়েছে বান্দ ই আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। ফলে বিপাকে পড়েছে হ্রদটির ওপর নির্ভরশীল মানুষজন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দ ই আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে। বামিয়ান প্রদেশের অঞ্চলটিকে 2009 সালে জাতীয় উদ্যান ঘোষণা দেয় আফগান সরকার। ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে থাকে পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠী। দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও বামিয়ান প্রদেশ ছিল অনেকটাই শান্তপ্রিয়। মূলত শীত ও বসন্তে বান্দ ই আমিরের পর্যটন কেন্দ্রটি হয়ে ওঠে জমজমাট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। বান্দ ই আমিরের পর্বতে বিভিন্ন সময় আয়োজন করা হয় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার। দর্শনার্থীরাও উপভোগ করেন এসব অনুষ্ঠান। এই গ্রামে বসবাসকারী 70 থেকে 80টি পরিবার সম্পূর্ণরূপে পর্যটনের উপর নির্ভরশীল।
করোনা মহামারীর কারণে এরই মধ্যে দর্শনার্থী কমেছে। তালেবান ক্ষমতায় আসার পর সংকট বেড়েছে কয়েক গুণ। পর্যটকরা এখানে সময় কাটাতে উপভোগ করে। একসময় অনেক পর্যটক আসলেও বর্তমানে কেউ আসছে না। ট্যুর গাইডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 4 মাসে ব্লু মাউন্টেন হ্রদে কোনো পর্যটক আসেনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।